বাংলাদেশে ব্যান্ড কালচার বহু পুরনো এবং সত্যি কথা বলতে কি ভারতীয় যে সমস্ত ব্যান্ড রয়েছে তাদের মধ্যে থেকে অনেকেই কি বলবো মোটিভেশন নেয় কিন্তু এই বাংলাদেশের ব্যান্ডগুলোকে। কারণ তারা অনেক দিন থেকেই শুরু করেছে বাংলাদেশের ব্যান্ড, আজ বহু বছর পেরিয়ে গিয়েছে। আজকে বা ভারতীয় সঙ্গীত বলিউড বলো বা টলিউডে যতটা এগিয়ে গিয়েছে বাংলাদেশের ব্যান্ড কিন্তু সেইভাবে বাংলাদেশের গানটাকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাদের সঙ্গে পাল্লা দেওয়া কিন্তু ভীষণ মুশকিল। এবং সত্যি বলতে কি আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, কয়েকটাই হয়তো হাতে গোনা ব্যান্ড এখনো পর্যন্ত চালু রয়েছে যারা নিত্য নতুন কিছু নিয়ে আসছে, পরিবেশন করছে। বাকি সেই পুরনো জিনিসগুলোই বারবার 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 মানে কানে বাজিয়ে আমাদের শোনানো মানে শুনছি আমরা। বাকি নতুন কিছু না, নতুন কিছু পাচ্ছি না। হ্যাঁ, একটা সময় ছিল যখন ক্যাসেটের যুগ ছিল বা সিডির যুগ ছিল, সেই সময়টা অ্যালবাম কেনার একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যান্ডের গানগুলো হঠাৎ করে আসছে, কে কত দূর শুনছে না শুনছে হয়তো ইন্টারনেটে আসছে, সেটাও কতজন শুনছে না শুনছে সেটার উপরে ডিপেন্ড করে বেরিয়ে যাচ্ছে, হয়তো কানেও আসছে না। কিন্তু আগেকার সময়ে যেগুলো হতো ভালো গান ভালো কিছু আসলে অবশ্যই কানে আসতো, এবং সেটা বাংলাদেশে যে সমস্ত ব্যান্ড সেটা বর্ডার পেরিয়ে কিন্তু আমাদের কানে এসেছে, আমরা শুনেছি সেগুলো। প্রচুর অসংখ্য মানে ভক্ত রয়েছে আমাদের এখানে বাংলা ব্যান্ডের, এবং তারা ভীষণ পছন্দ করে। এবং ইভেন এখানকার যে সমস্ত ব্যান্ডের মানুষজন রয়েছে, যারা ভোকালিস্ট রয়েছে, যারা ইনস্ট্রুমেন্টালিস্ট রয়েছে, তারা কিন্তু সবাই কিন্তু ওই বাংলাদেশের ব্যান্ডে প্রচুর প্রচুর ভক্ত। আমরা দেখেছি অনুপমকেও বলতে দেখেছি, রূপঙ্কর বলছি, রূপম ইসলামকে বলতে দেখেছি। তাদের যে ভালোবাসা বাংলাদেশের যে সমস্ত মহান মহান মানে ব্যান্ডের ব্যক্তিত্ব রয়েছেন তাদের প্রতি, সেটা দেখলে বোঝা যায় যে তারা কতটা এগিয়ে ছিল মানে সেই জামানা থেকে। যাই হোক, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে বাংলার রকস্টার নাকি গুরু। এখানে জেমসকে নিয়েই আলোচনাটা হবে। তো সেটা নিয়ে এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। বাংলাদেশের যে কয়েকজন রকস্টার পুরো ব্যান্ড মিউজিক জনরাটাকে নিজ হাতে গড়েছেন তাদের একজন হলেন জেমস। দ্য বিগ থ্রি অফ রক বলা হয় হাসান, জেমস এবং আইয়ুব বাচ্চুকে। ব্যান্ড মিউজিক যখন শুরু হয় প্রথম দিকে এই জনরার গান শুধু শুনতেন হাতে গোনা কিছু মানুষ। সেই ব্যান্ড মিউজিককে গণমানুষের কাছে নিয়ে গিয়েছেন এই বিগ থ্রি অফ রক। এই বিগ থ্রি অফ রকের জেমসকে নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। জেমস যখন স্টেজে ওঠেন তখনকার সময়ে তার ভক্তদের রিয়াকশন দেখলেই বোঝা যায় তার প্রভাব বাংলা মিউজিকে কতটুকু। ভক্তরা এই রকস্টারকে ভালোবেসে ডাকে গুরু হিসেবে। জেমস বাংলাদেশে তো জনপ্রিয়, তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে বলিউডেও বেশ জনপ্রিয় কিছু গান গেয়েছেন। তবে তার এই যে আকাশ্য জনপ্রিয়তা সেটা কিন্তু হুটহাট চলে আসেনি, সেটার জন্য রয়েছে একটা দীর্ঘমেয়াদী স্ট্রাগল। অনেক কাঠখড় পোড়ানোর পর পেয়েছেন এই সফলতা। আজকে বিস্তারিত কথা বলবো তাকে নিয়ে। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ করে রাখি, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। জেমসের জন্ম ছিল নওগাঁয়, তবে তার বেড়ে ওঠা হয়েছে চট্টগ্রামে। বাবা ছিলেন সরকারি চাকরিতে, সেজন্য চট্টগ্রামে থাকা হয়েছিল তার বাবা একসময় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও হয়েছিলেন। জেমসের বাবা শিক্ষা রিলেটেড কর্মকাণ্ডের সাথে ডিরেক্ট যোগাযোগ থাকলেও জেমস ছিলেন পুরোই উল্টো। একদম ছোটবেলা থেকে তিনি গানের প্রেমে পড়ে গিয়েছিলেন। পড়াশোনায় তার কোনোই আগ্রহ ছিল না। তার বাবা বিষয়টা একদমই হজম করতে পারেননি, প্রায়ই বকাঝকা করে এই গানের ভূত তাড়াতে চেয়েছিলেন জেমসের মাথা থেকে, কিন্তু তাতে খুব একটা সফলতা আসেনি। ক্লাস 7-এ থাকাকালীন সময় জেমস হাতে তুলে নিয়েছিলেন গিটার শিখতে গিয়ে তিনি দুর্দান্ত কিছু ব্যান্ডের গান শোনা শুরু করলেন। ডায়ার স্ট্রেটস, লেড জেপলিন, এরিক ক্ল্যাপটন, জিমি হ্যান্ড্রিক্সের গান তিনি সেই 7-8-এ গিটার বাজানো শেখার টাইমে শুনেছিলেন। একজন হচ্ছেন বব মার্লে এবং আরেকজন হচ্ছেন কার্লোস সান্টানা। এই দুজনের কোনো প্রভাব বা অনুপ্রেরণা আপনার মিউজিকে আছে কিনা? আমরা বড়ই হয়েছি এদের গান শুনে, যেমন পিঙ্ক ফ্লয়েড, ডিপ পার্পল, তবে অনেক মানে এটা নাম শেষ করতে পারবো না। তাদের গান নিয়মিত শুনে সেরকম করে বাজানোর চেষ্টা করতেন তিনি। এইখানে একটা ছোটখাটো পার্সোনাল ইনসাইট দেই। 80-90-এর দশকের দিকে ব্যান্ড মিউজিকে যারা বিগ নেম, যেমন ধরেন জেমস, আইয়ুব বাচ্চু, হাসান এবং পরবর্তীতে আর্ট সেল, ব্ল্যাক কিংবা অর্থহীন যার কথাই বলেন, সেসব ব্যান্ড মেম্বারদের প্রায় সবাই বিভাগীয় শহরে বড় হয়েছেন, অর্থাৎ ঢাকা বা চিটাগাং টাইপের শহরে। আপনি একটাও মেইন স্ট্রিম ব্যান্ড তখনকার খুঁজে বের করতে প্রবাবলি পারবেন না যারা
মফস্বল শহর থেকে উঠে এসেছে। এইটার প্রধান কারণ ঘেটে যা দেখলাম সেটা হলো খুব কম বয়সে ক্লাসি মিউজিক শোনার সুযোগটা তারা পেয়েছে, যেটা মফস্বলে রেয়ারলি ছেলেমেয়েরা পেয়ে থাকে। আর্টসেল যখন অন্য সময় গানটা কম্পোজ করেন তখন লিঙ্কন ডি কস্টা স্কুলে পড়তেন। তিনি 7-8-এ থাকতেই মেগাডেথ, প্যান্টেরা, মেটালিকার গান শুনেছেন, যেমনটা ক্লাস 7-8-এই জেমস শুনেছেন জিমি হ্যান্ড্রিক্স কিংবা ডায়ার স্ট্রেটকে। এরকম ক্লাসিক কালচারাল ইনফ্লুয়েন্স আসলে শুধুমাত্র তখন বড় শহরগুলোতেই ছিল। যাই হোক, জেমসের ছেলেবেলায় ফিরে যায়। জেমস তখন ক্লাস 9-এ পড়ে, পড়াশোনার ধারে কাছে নেই, সারাদিন গিটার বাজাচ্ছেন আর গান নিয়ে পড়ে আছেন। সেটা তার পড়াশোনা অনুরাগী বাবা অবশ্যই সহজে হজম করে নেননি, যেটা আগে বললাম। তিনি জেমসের উপর অত্যন্ত হতাশ এবং মনক্ষুণ্ণ হয়ে জেমসকে বাসা থেকে বের করে দিয়েছিলেন সেই ক্লাস 9-এই। জেমস তখন গিয়ে ওঠেন চট্টগ্রামের একটা বোর্ডিং এ, যার নাম ছিল আজিজ বোর্ডিং। তখন শুরু হলো তার সংগ্রামী জীবন। এইটা একবার ভেবে দেখুন, ক্লাস 9-এর একটি ছেলে বোর্ডিং এ থাকছে। সেই বয়সেই স্ট্রাগল ভয়ানক একটা বিষয়। তবে এই ভয়ানক স্ট্রাগলের মাঝেও জেমস তখন গান গাওয়া ছাড়েননি। সে সময় তিনি বন্ধুদের নিয়ে একটি ব্যান্ডও গঠন করে নিয়েছিলেন। সেই ব্যান্ডটার নাম ছিল ফিলিংস। 1980-এর আশেপাশের সময় তৈরি করা এই ব্যান্ড নিয়ে জেমস সাধারণত চট্টগ্রামের ক্লাবগুলোতে পারফর্ম করতেন। তবে প্রথম দিকে তিনি শুধু বিখ্যাত ব্যান্ডের কাভার সংই করতেন। তবে জেমস খুব দ্রুতই বুঝে গিয়েছিলেন যদি জনপ্রিয়তা পেতে হয় তার নিজের মৌলিক গান লাগবে মাস্ট। আর তখন মেইন স্ট্রিম সবকিছুর হাব ছিল ঢাকা। সেটা গান হোক, সিনেমা হোক কিংবা নাটক হোক, ঢাকায় না গেলে কোনো এন্টারটেনমেন্ট সেক্টরে কোনো কিছু করা সম্ভব ছিল না। তাই জেমস 1986 সালের দিকে তার ব্যান্ড নিয়ে ঢাকা শিফট হয়ে যান। তার ঠিক এক বছর পর 1987 সালে তার ব্যান্ডের প্রথম অ্যালবাম আসে, যার নাম ছিল স্টেশন রোড। প্রথম অ্যালবামের পরেই তিনি দেশব্যাপী জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। ব্যাপারটা এরকম ছিল না। সঙ্গীত অঙ্গন নিয়ে যারা রেগুলার খবর রাখতেন তাদের মাঝে কেউ কেউ জানতে পেরেছিলেন যে বাংলা মিউজিক সিনারিতে একটা ইউনিক ভয়েস এসেছে। এতটুকুই ছিল তার প্রথম অ্যালবামের রেজাল্ট। প্রথম অ্যালবামের এক বছর পর জেমসের সলো অ্যালবাম বের হলো, যার নাম ছিল অনন্যা। অনন্যা অ্যালবামটি মোটামুটি পৌঁছেছিল শ্রোতাদের কাছে। তবে জেমসের ব্রেকআউট হিট অ্যালবামের নাম ছিল ফিলিংস ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম জেল থেকে বলছি, যেটি মুক্তি পেয়েছিল 1993 সালে। এই অ্যালবামটি বের হবার আগেই অ্যালবামটি টাইটেল জেল থেকে বলছি শ্রোতাদের মনে খুবই আগ্রহ জাগিয়েছিল। আর অ্যালবামটির মুক্তির পর সেটা একদম ইনস্ট্যান্ট হিট ছিল। জেমস খুব দ্রুতই মেইন স্ট্রিম ব্যান্ডগুলোর মতো হয়ে উঠছিলেন। জেল থেকে বলছি গানটির টপিকটা ছিল অনেকটা এরকম যে এক আসামির ফাঁসির রায় হয়েছে, জেলে তার শেষ দিনগুলো কেমন কাটছে সেটা বলা হয়েছে গানে। এই অদ্ভুত ইন্টারেস্টিং ধরনের গান অ্যালবামটিকে অসম্ভব জনপ্রিয় করে তুলেছিল। জেল থেকে বলছি, হোয়াট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড দ্যাট? জেল জীবনের একটা অনুভূতি থেকে গানটা করা। একটা মানুষ ফাঁসির আসামির কেমন অনুভূতি হতে পারে এই। তবে জেমস কিন্তু তখনও সাইকেডেলিক জনরাতে গান গাওয়া শুরু করেননি। পরবর্তীতে জেমস বাংলাদেশে সাইকেডেলিক জনরাটাকে জনপ্রিয় করার সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। জেমসের এই উচ্চস্বরে হাই নোটে গাওয়ার স্টাইলটা এখন যেটা ভীষণ জনপ্রিয় সেটা তখনও আসা শুরু করেনি। তখনও তিনি ওই ফেস্টিতে যাননি। তারপর একে একে নগর বাউল, লেইস ফিতা লেইস, দুষ্টু ছেলের দল, আমি তোমাদেরই লোক, পালাবে কোথায় সব বেশ কিছু অসম্ভব জনপ্রিয় অ্যালবাম দিয়েছিলেন তিনি। 1996 সালে নগর বাউল অ্যালবামটি প্রকাশের পর জেমস তার ব্যান্ডের নাম ফিলিংস থেকে বদলে নগর বাউল রাখেন। জেমস বরাবরের মতো প্রেম ভালোবাসার গান ছাড়াও কিছু ইন্টারেস্টিং টপিকে গান করেছেন বারবার। ওনার এই লেভেলের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পাওয়াতে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদের কাছে মনে হয়েছে। যেমন পথ শিশুদের নিয়ে তিনি একটি গান করেছেন পথের বাপ নামে। সেটার লিরিক্সটা এরকম: পথের বাপি বাপরে মনা, পথের মাইমা, এই পথের বুকেই খুঁজে পাবি আপন ঠিকানা। এই গানটিও বিশাল জনপ্রিয় হয়েছিল। কিংবা মীরাবাই গানটার কথা ভেবে দেখুন, কি অদ্ভুত একটা কম্পোজিশন, একটা আউট অফ দ্য বক্স গানের ধরন। জেমসের আর একটা গান সুলতানা বিবিয়ানার লিরিক্স খেয়াল করে দেখেন: ধান ক্ষেত মারিয়ে, পাট ক্ষেত ছাড়িয়ে, মেঠো পথে কাশবন দূরে যায় হারিয়ে, নদীমাতা বাংলার পলিজমা চাদরে, হইচই সারাদিন আর আনন্দে, সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা, সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা। গ্রাম বাংলার সংস্কৃতিকে তিনি রক জনরাতে নিয়ে এসে সেটাকেও পপুলারাইজ করে ফেলেছেন। মানে এইগুলো একদম পিওর ইউনিক ব্যাপার স্যাপার। একটা কথা আসে না, ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট। জেমসের ইউনিক সেলিং পয়েন্টের কোনো শেষ নেই। জেমস একক অ্যালবাম এবং ব্যান্ডের সাথে বেশ কিছু অসম্ভব জনপ্রিয় অ্যালবাম দেওয়ার পর তিনি কিছু মিক্স অ্যালবামে কাজ করলেন। সেরকম একটা মিক্স অ্যালবাম কাজ করতে গিয়েই বাংলা মিউজিক জগতের আরেক মহাতারকা প্রিন্স মাহমুদের সাথে তার দেখা হয়। যারাই জেমস সম্পর্কে অল্প বিস্তর কিছু জানেন তারাই জানেন প্রিন্স মাহমুদ আর জেমসের কম্বিনেশন কতটুকু অসাধারণ ছিল। তাদের প্রথম একসাথে কাজ হয় এখনো দু চোখে বন্যা অ্যালবামে কাজ করতে গিয়ে। এই মিক্সড অ্যালবামে প্রিন্স মাহমুদের সুরে বাংলা গানের মাঝে ওয়ান অফ দ্য বিগেস্ট হিট মা গানটি গেয়েছিলেন জেমস। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা। এই লাইনগুলো জানে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া সম্ভব বলে মনে হয় না। এই গানটা পরে মান্নার একটি সিনেমা কষ্ট, যার পরিচালক ছিলেন কাজী হায়াত, সেটাতে ব্যবহার করা হয়েছিল। মা সত্যিকার অর্থে পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিল। তার পরের বছর জেমস প্রিন্স মাহমুদের সাথে আরেকটি মিক্সড অ্যালবামের কাজ করেন। সেই অ্যালবামে আরেকটি মেগা হিট গান গেয়েছিলেন যার নাম ছিল বাবা। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, এই লাইনটাই এই গানটাকে মনে করিয়ে দেওয়ার জন্য এনাফ। 2000 সালের দিকে বাংলা মিউজিকে আরেক দুর্দান্ত ঘটনার অবতারণা করেন প্রিন্স মাহমুদ। দ্য বিগ থ্রি অফ রকের বিগ টু জেমস এবং আয়ুব বাচ্চুকে একত্রে নিয়ে আসলেন পিয়ানো নামের একটি ডুয়েট অ্যালবামে। এটা একটা অবিশ্বাস্য বিষয় ছিল তখন। এই অ্যালবামের সবগুলো গানের সুর এবং কথা ছিল প্রিন্স মাহমুদের। বাংলা ডুয়েট অ্যালবামের ইতিহাসে এর থেকে জনপ্রিয় কোনো ডুয়েট অ্যালবাম এসেছে বলে আমার কাছে মনে হয় না। এই অ্যালবামের প্রায় প্রতিটা গান জনপ্রিয় ছিল। তার মাঝে জনপ্রিয়তার সকল সীমা ভেঙে ফেলেছিল জেমসের গাওয়া বাংলাদেশ গানটি। তুমি
বঙ্গবন্ধুর রক্তে আগুনে চলা চালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন, তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, তুমি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি। এই লিরিক্সগুলো তখনও এবং এখনও ঘুরে বেড়ায় মানুষের মুখে মুখে। ঘুরে বেড়াবেই বা না কেন? এইরকম ভাবে বাংলার কথা এর আগে মডার্ন মিউজিকে কে বলেছে? জেমসের 2003 সালে মুক্তি পাওয়া একটা একক অ্যালবামে একটা গান ছিল সেলাই দিদিমণি। সেটা ছিল পোশাক শ্রমিকদের নিয়ে। বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সবল রাখতে পোশাক খাতের অবদান কে না জানে। সেই পোশাক শ্রমিকদের দুঃখ কষ্ট নিয়ে গেয়েছেন এই গান। লিরিক্সে খেয়াল করলে বোঝা যাবে সেই শ্রমিকদের হতাশার কথা। উদয় অস্ত খাটো তুমি, ছড়াও দেহের ঘাম, মহাজন দেয় কি তোমার ঘামের সঠিক দাম। জেমসের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকল শ্রেণীর কাছে সমানভাবে জনপ্রিয়। তার সব থেকে বড় কারণ তো একটাই, তার গান বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষকে ছুঁয়ে গিয়েছে। তিনি যেমন কবিতার মতো অসাধারণ লিরিক্সে লেখা গান গেয়েছেন, তেমনি এইরকম পোশাক শ্রমিকদের নিয়ে লেখা গানও গেয়েছেন। জেমস অ্যালবামে গান গাওয়া ছাড়াও বেশ কিছু সিনেমাতে প্লেব্যাক গান গেয়েছেন। সেই গানগুলো কোনোভাবে কম জনপ্রিয় না। আসলে তিনি বাংলা কমার্শিয়াল সিনেমাতে গান গাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না, যেটা স্বাভাবিক। বাংলা ব্যান্ডের গান আর বাংলা কমার্শিয়াল সিনেমার গান একদম আকাশ পাতাল আলাদা তখন। তবে তার কণ্ঠে একটা গান নিজের সিনেমাতে থাকবে, এইটা নায়ক মান্নার খুবই শখ ছিল। মান্না পরে নিজে গিয়ে জেমসকে অনুরোধ করেছিলেন সিনেমাতে একটা গান গাওয়ার জন্য। তখন তিনি মান্নার জন্য গাইলেন আসবার কালে আসলাম একা, তারপরে তো মা তোর প্রেমেতে অন্ধ হলাম, মাটির ঠিকানা গানগুলো প্লেব্যাক সিনেমাতে গাইলেন। সেগুলো দেশের প্রায় প্রতিটি মানুষ শুনেছে। প্লেব্যাক গানের জন্য জেমস 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে তার প্লেব্যাকের এই অবিশ্বাস্য জনপ্রিয়তা খেয়াল করে বলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টর প্রীতম জেমসকে নিয়ে গিয়ে 2005 সালে বলিউডে গ্যাংস্টার সিনেমাতে গান গাওয়ালেন। গানটার নাম ছিল ভিগি ভিগি। বাংলার অন্যতম শ্রেষ্ঠ ব্যান্ড মাহিনের ঘোড়াগুলির পৃথিবীটা নাকি ছোট হতে হতে গানের অফিসিয়াল হিন্দি রিমেক ছিল ভিগি ভিগি গানটি। এই ভিগি ভিগি গানটি পুরো ইন্ডিয়া কাঁপিয়ে দিয়েছিল। গানের প্রতিটা টপ চার্টে এই ভিগি ভিগি মাসের পর মাস ছিল। বলিউডেও তার এই ইউনিক কণ্ঠ ভীষণ জনপ্রিয় হয়েছিল। What was your feeling after the release of the song and the movie Gangsters? একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। আমি বেসিক্যালি বাংলায় গান করি আর হিন্দি আমার ল্যাঙ্গুয়েজ না। ওটা করতে যে এক চ্যালেঞ্জ ছিল, করার পরে মানুষ অ্যাকসেপ্ট করেছে, পছন্দ করেছে, ভালো লাগে। তারপর তিনি চাল চালে, বেবাসি, আলভিদা সহ বেশ কিছু জনপ্রিয় গান বলিউডে গেয়েছিলেন। আপনি বলিউডে আর কন্টিনিউ করলেন না কেন? এখন ওখানে যদি আমার প্রফেশন যদি করতে চাইতাম তখন, তাহলে আমাকে বাংলাদেশ ছেড়ে ওখানে থাকতে হতো, যেটা আমার পক্ষে সম্ভব না। জেমসের শেষ অ্যালবাম বের হয়েছিল 2008 সালে, যার নাম ছিল কালো যমুনা। এরপর আর কোনো অ্যালবাম বের হয়নি। তার সবচেয়ে বড় কারণ ছিল পাইরেসির কবলে পড়ে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি তখন রীতিমতো ধ্বংস হয়ে গিয়েছিল। মানে ভেবে দেখেন, আপনি এত খেটে একটা অ্যালবাম বের করলেন, সেই অ্যালবাম মুক্তির পরের দিনই পাইরেটেড কপি হিসাবে বাজারে চলে আসলো, ব্যাপারটা কেমন লাগবে? তেমনটাই ঘটেছিল তখন। তাই তখন অনেক প্রমিনেন্ট সিঙ্গারই অ্যালবাম বের করা বন্ধ করে দিয়েছিলেন। জেমসের ক্ষেত্রেও তাই ঘটেছিল। তিনি তখন শুধুমাত্র শোতে গান গাওয়ায় মন দিয়েছিলেন, কারণ সেটাই তখন একমাত্র কনস্ট্যান্ট টাকা আয়ের সোর্স ছিল। সেই 2008-এর পর এখন 2024 চলে, আর কোনো অ্যালবাম জেমস আমাদের উপহার দেননি। তবে নতুন গান বলতে মাঝে মাঝে কিছু সিনেমায় প্লেব্যাক গান গেয়েছেন তিনি। জেমসের জনপ্রিয়তা আসলে শুধু তার গান শুনেই বোঝা যাবে না, সেটা দেখতে হলে আপনার জেমসের লাইভ শোতে যেতে হবে। জেমস স্টেজে ওঠার মুহূর্তটা পুরো একটা ম্যাজিক্যাল ব্যাপার। লাখ লাখ মানুষ যেন পাগলের মতো হয়ে যায় জেমসকে স্টেজে দেখতে পেলে। জেমসের জনপ্রিয়তার আরেকটা বড় ব্যাপার হলো, একজন রিক্সাওয়ালা কিংবা শ্রমিক জেমসকে যেভাবে পছন্দ করে, তেমনি একজন 6 ফিগার স্যালারির কর্পোরেট জব হোল্ডারও ঠিক সেভাবেই তাকে ভালোবাসে। এই যে শ্রোতাদের এই লেভেলের ভ্যারিয়েশন বাংলাদেশে খুবই কম খুঁজে পাওয়া যায়। ভালো থাকুন জেমস, আর ইচ্ছে হলে আমাদের 1-2টা নতুন গান উপহার দিন মাঝে মাঝে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল নেক্সট টাইম, টাটা। জেমস নিয়ে যা বলার এখানে মোটামুটি সবই বলে দিয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস জানতাম অবশ্যই। ওই যে বোর্ডিংয়ে থাকা এবং সেখান থেকে তার যে আসল অভিযান, মানে গানের দিকে, ব্যান্ডের দিকে, সেটা শুরু হয়েছিল এবং বেশ কিছু জিনিস জানলাম। নগর বাউল তার ব্যান্ডের যে নাম ছিল, তার আগে আরেকটা নাম ছিল প্রথম দিকে। তো এইরকম ছোট ছোট অনেক কিছু জিনিস জানা যায় যেগুলো ইতিহাস হয়ে থাকে। মানে বাংলা ব্যান্ডের যদি ইতিহাস লেখা হয় তাহলে অবশ্যই এই ঘটনাগুলো সেখানে স্থান পাবে। এবং সাথে সাথে আইয়ুব বাচ্চু, জেমস, এরা তো শুধু বাংলাদেশ কেন, যেখানেই বাঙালি রয়েছে প্রত্যেকটা বাঙালি শুনেছে এই গান, আমরাও শুনেছি, এপার বাংলার প্রচুর মানুষ শুনেছে এবং জেমসের গান তো বলিউডেও শুনেছে এবং সেই গান অসাধারণ পপুলার হয়েছিল। লাইফ ইন এ মেট্রোর প্রত্যেকটা গানই হিট হয়েছিল, তোমরাও হয়তো শুনেছো। কিন্তু স্পেসিফিক্যালি যদি বলি তাহলে তার গাওয়া যে গান ভিগি ভিগিসি, তো সেটা তো আলাদা লেভেলেই ছিল। যাই হোক, আমি আরও আশা করেছিলাম যে আরও তার গান শুনবো বলিউডে, বিশেষ করে বাংলার ব্যান্ডের তো গান তো শুনি আমরা, বাবা শুনেছি বা অন্যান্য যে সমস্ত গান শুনেছি। এখানেও আমরা রিয়াকশন চ্যানেলে সে ভিডিওগুলো নিয়ে এসেছি, তোমরা সাজেস্ট করেছিলে, অসাধারণ অসাধারণ গান সেগুলো।
তো আয়ুব বাচ্চু, তো জেমস, এদেরকে নিয়ে আলাদাভাবে যদি কিছু বলতে হয় সেটা আমার মনে হয় না সঠিক হবে, কারণ সবাই জানা উচিত তাদের ব্যাপারে, প্রত্যেকের জানা উচিত, যারা গান ভালোবাসে, যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসে, বা এই যে এই শিল্পী সত্তার মধ্যে রয়েছে, তাদের কিন্তু প্রত্যেকের জানা উচিত জেমস এবং আয়ুব বাচ্চু এই দুজনকে, কারণ এরা দুজন কিন্তু এই ব্যান্ড কালচারটাকে কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে গিয়েছেন। এখন সেই যে প্রথমে এই ভিডিওটাই বললাম যে এখন ইন্টারনেটের যুগে এসে আমরা নতুন নতুন কিছু পাই না, সেটাই আমরা এই ভিডিওতেও দেখলাম, কারণ পাইরেসির ব্যাপারটা রয়েছে, যার ফলে যারা সিঙ্গার রয়েছে, যারা ক্রিয়েটর রয়েছে, তারা নতুন কিছু বানানোর মোটিভেশনটা পায় না, কারণ বানিয়ে কি হবে, তার থেকে লাভ তো কিছু নেই। সুতরাং যেগুলো পুরনো আছে সেইগুলোই গাই, সেগুলোই করি, সেখান থেকে যদি আসুক। তো সেই ব্যাপারটাই আমরা জেমসের যে 2008-এ লাস্ট উনি অ্যালবাম বানিয়েছেন, তারপর থেকে আর কোনো অ্যালবাম নেই। এটাই কারণ যে পাইরেসির ব্যাপারটা ইন্টারনেট এসে যাওয়ার পরে। তার আগে যখন ক্যাসেট ছিল বা সিডি ছিল, তখন কিন্তু এই প্রবলেমটা হয়নি, মানুষ কিনতো, খুব একটা বেশি দাম হলে হবে কত, 40 টাকা 50 টাকা এরকম ক্যাসেটের দাম ছিল, বা তার কমেও ছিল, 30 টাকা 25 টাকাতেও পাওয়া যেত। সেই জিনিসটা এখন আর হয় না। সুতরাং সমস্যা রয়েছে, যার ফলে মোটিভেশনটা কমে গিয়েছে। আমরা আরও নতুন নতুন যে সৃষ্টি হয়তো দেখতে পেতাম, সেগুলো আর দেখতে পাই না। যাই হোক, ভালো থাকুক এইসব মানুষ। এবং আয়ুব বাচ্চু স্যার তো আগেই চলে গিয়েছেন, তার সম্বন্ধে অবশ্যই জানবো, এই চ্যানেল থেকেই হয়তো জানবো। আর বিশেষ কিছু বলার নেই, কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।